হাউ টু মেক এ স্ক্যান্ডাল অর গসিপ। একটি ধারণা তখন প্রচলিত হয়ে গিয়েছিল যে হলুদ সাংবাদিকদের লেখালেখির কারণে সালমান এবং শাবনূরের সম্পর্ক নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সালমান শাহ আত্মহত্যা করেছেন। যদি আমি আপনাদের প্রশ্ন করি যে বুবলির সাথে শাকিব খানের যে সম্পর্কটা সেটি আসলে মিডিয়ায় কে এনেছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে শাকিব খান এবং অপু বিশ্বাসের এই সম্পর্কটা আসলে ডিসক্লোজ কে করলেন? যারা ট্রেডের খোঁজ খবর রাখে তাদের কাছে দুটো শব্দ খুব পরিচিত। একটি শব্দ হচ্ছে স্ক্যান্ডাল এবং আরেকটি শব্দ হচ্ছে গসিপ। স্ক্যান্ডাল শব্দের অর্থ কুৎসা এবং অপবাদ, এবং গসিপ শব্দের অর্থ হচ্ছে যেটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, একটা আলোচনা। সাধারণত স্ক্যান্ডালটাকে একটু নেতিবাচকভাবে দেখা হয় এবং গসিপকে দেখা হয় একটু মিষ্টি আলোচনা হিসাবে, যেটা খুব ক্ষতিকর কিছু না। আপনারা যেহেতু এই ব্যাপারটা আগ্রহী, আমি ভাবলাম যে এই বিষয়টি নিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার সাংবাদিকতা জীবনের শুরুতে যখন সময়টা একটু আপনাদেরকে বলি যে সালমান শাহ মারা গেছেন, এবং তখন ইন্ডাস্ট্রির অবস্থাটা এরকম ছিল, সাংবাদিক দেখলেই তারা একটু আক্রমণাত্মক হয়ে উঠতেন, কারণ একটি ধারণা তখন প্রচলিত হয়ে গিয়েছিল যে হলুদ সাংবাদিকদের লেখালেখির কারণে সালমান এবং শাবনূরের সম্পর্ক নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সালমান শাহ আত্মহত্যা করেছেন। ব্যাক ইন 96, 97, 98 এই সময়টার কথা আমি বলছি। তখন আমাদের বয়স অনেক কম এবং এই বিষয়টা আমার মনে একটা রেখাপাত তৈরি করেছিল এবং এটি মনে একটা চ্যালেঞ্জ তৈরি করলো যে আসলে এটার একটা ভেতরে যাওয়া দরকার, যেটাকে আপনারা বলেন যে ইনভেস্টিগেটিং রিপোর্টিং, যে আসলে একটা স্ক্যান্ডাল বা গসিপ কি করে হয় এবং আসলে সাংবাদিকরা এখানে কি কি রোল প্লে করেন। আমি যদি কথাটা এইভাবে বলি যে হাউ টু মেক এ স্ক্যান্ডাল অর গসিপ, আমি নিয়মিত যে সাক্ষাৎকারগুলো করতাম এটার পাশাপাশি আমি এই স্টোরিটা করার চেষ্টা করতাম এবং ফাইনালি আমি ইন্ডাস্ট্রির শিল্পী, পরিচালক, প্রযোজক, সাংবাদিক, এক্সট্রা শিল্পী আমরা যাদেরকে বলি, সবাইকে মিলিয়ে আমি প্রায় 50 জনের সাক্ষাৎকার নিয়েছিলাম এবং সেই সাক্ষাৎকার থেকে কি কি পেলাম তা আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমত আপনাদের একটু বলতে চাই যে আসলে স্ক্যান্ডালটা বা এই গসিপগুলো মেইনলি কাদের নিয়ে হয়। আমরা রূপালী পর্দায় যাদেরকে দেখি, যাদেরকে নিয়ে আমাদের আগ্রহ তৈরি হয়, যাদেরকে আমরা অনেক ভালোবাসি, আমরা তাদেরকে নিয়ে আলোচনা শুনতে এবং পড়তে পছন্দ করি। এবং মিডিয়ার জায়গাটা হচ্ছে যে মিডিয়া এই আগ্রহের জায়গাগুলো থেকে তারা প্রচার করার চেষ্টা করে যে ওই দেখো আলমগীর এবং শাবানা সেরা জুটি, তাদের মাঝে কিন্তু একটা মিষ্টি সম্পর্ক আছে। এবং এই মিষ্টি সম্পর্কের ইনফ্লুয়েন্স যে কত বেশি বা সম্পর্কের ইনফ্লুয়েন্স কত বেশি, আমি আপনাদের একটি গল্প বলি। একটি সিনেমার শুটিং চলছিল, সেটির অভিনেতা ছিলেন আলমগীর। তো তিনি যখন কাজ শেষ করে হোটেলে গেলেন, তো তখন তার কাছে ইন্টারকমে একটা ফোন এলো। তার অনেক ভক্ত এবং তারা মহিলা, তারা তার সাথে দেখা করতে চান। সবে তিনি শুটিং ছেড়ে গেছেন, তারপরে যেহেতু ভক্তরা এসেছেন এবং মহিলারা এসেছেন, তিনি তাদের সাথে দেখা করার একটা বললেন যে ঠিক আছে, এই সময়টা পরে আপনারা তাদেরকে আমার রুমে পাঠাবেন। তারা আসলেন 3 থেকে 4 জন মহিলা। তো তারা এসে একটু এদিক এদিক করছিলেন এবং তখন আলমগীর জানতে চাইলেন আপনারা কি কাউকে খুঁজছেন? তখন তারা বললেন যে আপনার ওয়াইফকে একটু ডাকেন। তখন তিনি বললেন যে আমার ওয়াইফ তো আমার সাথে শুটিংয়ে আসে না। তখন মহিলারা বললেন কেন, শাবানা আপনার ওয়াইফ না? আলমগীর বললেন যে না না, শাবানা তো আমার ওয়াইফ না, আমি তো ওনার সাথে পর্দায় কাজ করি। মহিলারা অনেকটা অবাক হয়ে, অনেকটা বিস্মিত হয়ে, অনেকটা দুঃখ নিয়ে আলমগীরের কাছ থেকে বিদায় নিলেন। মানে পর্দার ইম্প্যাক্টটা কি হতে পারে। তারকাদের নিয়ে যখন একটা গসিপ হয় বা স্ক্যান্ডাল হয়, সবাই মনে করেন যে সাংবাদিকরাই আসলে এই নিউজগুলো তৈরি করেন এবং বিপণন করেন এবং ব্রডকাস্ট করেন, মানে পরিবেশনা করেন। আসলে ঘটনাটা কি হয়, আসলে একজন শিল্পী যখন একটা কুৎসা বা একটা আলোচনায় লাভবান হন, লাভও হয় মাঝে মাঝে, যে একটা আলোচনা থেকে কিন্তু মাঝে মাঝে একটা জুটি দাঁড়িয়ে যায়, কিন্তু বেশিরভাগ সময় তারা ক্ষতিগ্রস্ত হন। এই ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে কার লাভ বেশি? তার একজন সহশিল্পীর লাভ বেশি। আমি আপনাদেরকে বলি আর কার লাভ বেশি। আমাদের শিল্পীরা যখন অনেক ব্যস্ত হয়ে যান, তখন তারা কিন্তু সবাইকে শিডিউল দিতে পারেন না। আমি ডিরেক্টরদের কথা বলছি। একজন শিল্পী বড়জোর কতগুলো সিনেমা করতে পারেন বা আগের সময় করতে পারতেন। যখন 100 সিনেমা হয়েছে তখনও তো কিন্তু তারা 10-12টা সিনেমার বেশি করতে পারেননি। কিন্তু পরিচালকের সংখ্যা কত? এবং সব পরিচালকই কিন্তু আশা করেন যে একজন শীর্ষ নায়ক বা একজন শীর্ষ নায়িকা তাকে শিডিউল দেবেন। তো যখন এই বোঝাপড়াটায় মেলে না, তখনই কিন্তু আড়ালে
আবডালে সেই হিরো বা হিরোইনকে নিয়ে এক ধরনের নেতিবাচক আলোচনা তারা শুরু করেন। এবার আপনাদেরকে বলি যে প্রযোজকদের সাথে আমাদের শিল্পীদের কি ধরনের সম্পর্ক হয় বা দ্বন্দ্ব হয়। একজন প্রযোজক এই টাকাটা বিনিয়োগ করেন হচ্ছে একজন শিল্পীকে নিয়ে সিনেমা বানান এবং নানা সময় তারা সাকসেসফুল হন, আবার নানা সময় সাকসেসফুল হন না। যখন সাকসেসফুল হন না তখন কিন্তু আস্তে আস্তে নেতিবাচক আলোচনা শুরু হয়ে যায় যে না, হিরো তো আসলে দেরি করে আসছে, বা হিরো তো আসলে ওই হিরোইনকে প্রেফার করছে, আমি তো আসলে এই হিরোইনকে দিতে চাই নাই, ওই হিরোইনকে যেহেতু সে প্রেফার করছে এখন তো তার দায়িত্ব নেওয়া উচিত। এরকম অনেক কারণে, আরেকটি কারণে আমাদের প্রযোজকদের সাথে আমাদের অনেক সময় দ্বন্দ্ব হয়, যেটা সালমান শাহকে কিন্তু জীবিত সময়ে ফেস করতে হয়েছে। সেটা হচ্ছে যে যখন কোনো নতুন মুখ ট্রেডে আসেন, সালমান শাহকে যারা ইন্ট্রোডিউস করেছেন তারা যখন একটা ছেলেকে তৈরি করেন তাদের একটা অধিকারও আছে, কিন্তু একই সাথে তারা অনেকগুলো সিনেমার জন্য, আমি ধরি 5টা বা 7টা বা 10টা সিনেমার জন্য তারা চুক্তিবদ্ধ করে রাখেন। এই চুক্তিবদ্ধ করে রাখার ফলে যখন তাদের সিনেমাগুলো হিট হয়ে যায়, একটা লিমিটেড টাকায় এই যে চুক্তি, সেটাকে সেই নায়ক বা নায়িকা অনুরোধ করেন একটু রিভাইজ করার জন্য, কারণ তখন তার হাতে অনেক সিনেমা এসেছে, কিন্তু যেহেতু তাকে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং এটার জন্য একটা খরচ হয়েছে, তখন প্রযোজকরা কিন্তু তাদের আগের জায়গাতেই স্ট্রিক্ট থাকার চেষ্টা করেন। এর ফলে কিন্তু শিল্পীদের সাথে প্রযোজকদের এক ধরনের দ্বন্দ্ব হয়ে যায়। আর কারা কারা স্টেক হোল্ডার আছেন আপনার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে? এই স্ক্যান্ডাল বা গসিপের ক্ষেত্রে আমার মনে হয় যে আরেকটা বড় রোল প্লে করেন, মানে তারা ইচ্ছা করলে গসিপগুলো শেষ করে দিতে পারেন অথবা গসিপগুলো এক্সিলারেট করে দিতে পারেন। সেটা হচ্ছে, আমি পরিচালকের কথা বললাম, প্রযোজকের কথা বললাম, ডান্স ডিরেক্টরস এবং আমরা যেটাকে বলি সাপোর্টিং আর্টিস্ট, যাদেরকে আমরা একটু চিনি হচ্ছে এক্সট্রা। এই জায়গাটা কিন্তু খুবই একটা ভাইটাল জায়গা। এখানে কি ধরনের আলোচনা হচ্ছে তারা, কারণ আপনি খেয়াল করে দেখেন গান এবং নাচের যে দৃশ্যগুলো হয়, এখানে কিন্তু নায়ক নায়িকার ঘনিষ্ঠতা চোখে পড়ে বা চোখে ধরিয়ে দেয়া যায়। এটা শুধু পর্দায় না, পর্দার বাইরেও ধরিয়ে দেওয়া যায় এবং তখন দেখা যায় এই আলোচনাগুলো আস্তে আস্তে করে ছড়িয়ে যেতে শুরু করে। এখন ধরেন সাংবাদিকরা কোন পার্টটা আসলে এখানে বিলং করেন? আমরা সবসময় এই টার্মটা ইউজ করি, হলুদ সাংবাদিক। হলুদ সাংবাদিক আজ পর্যন্ত আমি অবশ্য জানি না এটাকে আসলে ঠিক মানে হলুদ সাংবাদিক টার্মটা কেন ব্যবহার করা হয়, সে বিষয়ে আমি আরেকটু পরে কথা বলবো। হলুদ সাংবাদিকদেরকে বলা হয় যে তারা এই নিউজটা পরিবেশনা করেন, কিন্তু পরিবেশনা পর্যন্ত তাহলে কতগুলো স্টেপ পার হয়ে আসছে। একজন সহশিল্পী অথবা একজন পরিচালক, একজন প্রযোজক, ডান্স ডিরেক্টর বা অ্যাকশন ডিরেক্টর, বা আমি বলবো যে সাপোর্টিং যারা ক্রিউ আছেন, সাপোর্টিং যারা আর্টিস্ট আছেন, তারাই কিন্তু এই ধরনের একটা আলোচনা তৈরি করলেন এবং আসলে লাভটা তাদের বেশি। তারা সাংবাদিকদেরকে একটা তথ্য সরবরাহ করেন। কীভাবে তথ্যটা সরবরাহ করা যায়? সাংবাদিকরা এফডিসিতে ঘুরতে গিয়েছেন, সাংবাদিকরা কোনো একটা প্রোগ্রামে এসেছেন, এখন আপনি যদি তাদের সামনে বলেন যে এই ধরনের একটা কথা শুনছি, আপনি কাউকে বললেন না, হ্যাঁ, তো সাংবাদিক কিন্তু একটু কিউরিয়াস হয়ে যান, খুব স্বাভাবিক ব্যাপার, এটা যে কেউ কিন্তু কিউরিয়াস হয়ে যাবে। এরপর তিনি যদি এমন সব সাংবাদিকতার একটা এথিক্স হচ্ছে যে তিনি একটা ক্রসিং করবেন, হ্যাঁ, যে আমাকে একটা ইনফরমেশন বললেই সেটা আমি শুনবো, এরকম না। তো ক্রসিংটা আমরা যখন করি তখন হচ্ছে যে সিন্ডিকেটটা যদি বড় হয়, ওই শিল্পীর বিরুদ্ধে সিন্ডিকেটটা যদি বড় হয়, তাহলে কিন্তু সাংবাদিক ক্রস চেক করার জন্য যার কাছে ইনফরমেশন চাইছেন তিনিও হয়তো বললেন যে আপনিও শুনেছেন, আচ্ছা বাদ দেন, এটা নিয়ে আলোচনা করাটা ঠিক হবে না। সেই সময় সাংবাদিক দেখা যাচ্ছে তার অজান্তে তিনি একটা ট্র্যাপে পড়ে যাচ্ছেন এবং তিনি এটা প্রকাশ করে দিচ্ছেন, এবং যখন একটা সংবাদ মাধ্যমে এটা প্রকাশ হয়ে যায় তখন কিন্তু জিনিসটা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু সেই শিল্পী ক্ষতির সম্মুখীন হন। শিল্পীরা সাধারণত কিন্তু সাংবাদিকদের দায়ী করেন এবং আপনি দেখবেন যে বলেন যে এক শ্রেণীর হলুদ সাংবাদিক তথ্য প্রমাণ ছাড়া আমাকে নিয়ে স্ক্যান্ডাল করছে, আমার প্রিয় ভক্ত আপনারা সাংবাদিকদের কথায় কান দেবেন না, কিন্তু তারাও জানেন এই স্ক্যান্ডালগুলোর উৎসমুখ কোথায়। সালমান শাবনূরকে নিয়ে কারা আসলে স্ক্যান্ডালটা বা গসিপটা তৈরি করেছে? এক হচ্ছে তাদের মধ্যে কি সম্পর্ক ছিল, একদম নিকটি মেপে বলা সম্ভব না, তো সেই সম্পর্কগুলোর কথা আমরা যদি ধরে নিই যে তাদের মধ্যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কগুলোর কথা আসলে বাইরে প্রচার কে বা কারা করেছে সেটা যদি ভাবেন, তাহলে আমি একটু আগে যে লেয়ারগুলো বললাম এই লেয়ারগুলো থেকেই কিন্তু সাংবাদিকদের কাছে সংবাদ চলে গেছে এবং সংবাদগুলো প্রকাশ হয়েছে। সালমান শাবনূরের কথা বললাম, মারা যাবার পরে শাবনূরকে ঘিরে টোটাল ইন্ডাস্ট্রি তখন রানিং, তখন একদল প্রযোজক এবং পরিচালক তারা রিয়াজকে নিয়ে
এবং আরও অনেক নায়ককে নিয়ে কিন্তু একটা নতুন একটা জুটি করার চেষ্টা করলেন। যেহেতু শাবনূরের সাথে সালমানের একটা পেয়ার গড়ে উঠেছিল, সালমানের জায়গাটা ফাঁকা, অমিত হাসানকে নিয়েও ট্রাই করা হয়েছে, আমিন খানকে নিয়েও ট্রাই করা হয়েছে। ফাইনালি রিয়াজে এসে নির্মাতারা মনে করলেন যে এই একটা পেয়ার হতে পারে, এবং সেই সময় থেকে কিন্তু রিয়াজের সাথেও শাবনূরের একটা গসিপ বা স্ক্যান্ডালও শুরু হয়ে গেল। এই স্ক্যান্ডালটা আসলে কি করে হয়, যখন একটা জুটি দাঁড় করানোর চেষ্টা করা হয়, তখন যারা আসলে তাদেরকে নিয়ে কাজ করতে চান তারাও মিষ্টি করে আলোচনাটা ছড়িয়ে দিতে চান, যাতে করে মানুষের আগ্রহ তৈরি হয়। দুজনের শিডিউল তখন মিলে, যখন দেখা যাবে যে শাবনূরের সাথে রিয়াজের শিডিউল বেশি মিলছে, তখন কিন্তু এক্স, ওয়াই বা জেড ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সো আলোচনাগুলো তখন স্প্রেড করে যে না, একটা ভালো ছবির অফার শাবনূরের কাছে গেছে, তো এখানে রিয়াজকে প্রেফার করা হয়েছে, আমাকে প্রেফার করা হয় নাই, বা অমুক নায়ককে প্রেফার করা হয়নি। এভাবেও কিন্তু স্ক্যান্ডালের ডালপালা মেলে যায়। রিয়াজ শাবনূরের পরে আরেকটি জুটি আমাদের ট্রেডে দাঁড়িয়ে যায়, সেটা হচ্ছে রিয়াজ পূর্ণিমা। রিয়াজ শাবনূর পূর্ণিমা, এটা একটা ট্রায়ো কেস ছিল। এই মুহূর্তে একটা সিনেমার কথা মনে করতে পারছি আমি, সেটা হচ্ছে যে নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, সেখানে কিন্তু রিয়াজ, শাবনূর এবং পূর্ণিমা আছেন। তো এই সিনেমাটাকে অনেকে বলেন যে এটা একটা প্র্যাকটিক্যাল কেস, যে আসলে রিয়াজ শাবনূরের সাথে একটা জুটি ছিল, এরপর যখন রিয়াজ পূর্ণিমার সাথে জুটি হলো, কোন জুটি সেরা এটা নিয়ে কিন্তু অনেকে তর্ক করেছেন, তাদের ভক্তরা তর্ক করেছেন, এবং ট্রেডে কিন্তু বলা হয় যে এখানে একটা পলিটিক্স, কাউন্টার পলিটিক্স চলেছে। সো আলটিমেটলি দেখা গেছে যে রিয়াজ শাবনূরের জুটিটা ভেঙে যায় যখন মান্নার সাথে শাবনূর সিনেমা করেন, তখন রিয়াজ পূর্ণিমার সাথে একটা সাকসেসফুল জুটি গড়েন। রিয়াজ শাবনূরের পাশাপাশি আরেকটি জুটির কথা বলতে হয়, ওমর সানি এবং মৌসুমী। এই জুটির সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু তারা তুলনামূলক দ্রুত সময়ে তারা ঘোষণা দিয়ে দেন এবং তাদের বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে এটা কাকতালীয়ভাবে হোক, ট্রেডের যে একটা ধারণা, সেটা হচ্ছে বিবাহিত নায়ক নায়িকার সিনেমা মানুষ পর্দায় দেখতে চায় না। এখানে একটা পেছনের গল্প আছে, আসলে এই ধারণাগুলো কারা এস্টাবলিশ করেন। লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে যে যারা মৌসুমী এবং ওমর সানিকে নিয়ে কাজ করছিলেন, ওমর সানিকে নিয়ে আলাদা কাজ করছিলেন, মৌসুমী নিয়ে করছিলেন, একসাথে করেছেন, তারা সামহাও আসলে ওমর সানিকে পছন্দ করতেন না। তো একটি ট্রেডে যখন পরিচালক, প্রযোজক, ডান্স ডিরেক্টর বা আমি বলবো সাংবাদিক, প্রভাবশালী সাংবাদিক, তারা যখন কাউকে অপছন্দ করতে শুরু করেন, তখন কিন্তু তিনি যত প্রতিভাবান শিল্পী হন না কেন, এবং সাথে তো শিল্পীদের কিছু, তারা তো দোষগুণে মানুষ, তারা কিন্তু ট্রেডের এক ধরনের পলিটিক্সের শিকার হয়ে যান। প্র্যাকটিক্যালি দেখা গেল যে পর্দায় ওমর সানি এবং মৌসুমীর সিনেমা চলছে না, তো যার ফলে তাদের হাতে সিনেমা কমতে থাকলো, এবং কিন্তু ওমর সানি আস্তে আস্তে কিন্তু ইন্ডাস্ট্রি থেকে একটু ফেড আউট হয়ে গেলেন। এবার চলে আসি এ সময়ের মেগাস্টার কিং খান, শাকিব খান। আমি শাকিব খানের কথাই বলছি। শাকিবের শুরুটা হয় কিন্তু 90 দশকের শেষের দিকে, এবং তাকে বেশ সংগ্রামী করতে হয়। তার প্রথম সিনেমা কিন্তু সেরকম বড় সাকসেসফুল হয়নি। তিনি নায়িকাদের একটা সাপোর্ট পেয়েছেন, সেটি হচ্ছে যে পপি দুজনের সিনেমায় তার সাথে চুক্তিবদ্ধ হন, শাবনূরও তার সাথে গোলাম সিনেমায় চুক্তিবদ্ধ হন, এবং দেখা যায় যে পপি এবং শাবনূরের সাথে কিন্তু শাকিবের একটা সাকসেসফুল জুটি চলতে থাকে। পূর্ণিমার সাথেও শাকিব সিনেমা করেছেন, তবে পপি এবং শাবনূরের সাথে তার সাকসেসের সংখ্যা বেশি ছিল, এবং একটা পর্যায়ের পর দেখা যায় যে শাবনূরের সাথে তার সিনেমা অনেক সাকসেসফুল হয়ে যাচ্ছে। আমি যদি বলতে পারি যে এক টাকার বউ, এরকম আরো কিছু সিনেমা আছে। সাহারার সাথেও শাকিবের অনেক সিনেমা সাকসেসফুল হচ্ছে। প্রিয়া আমার প্রিয়ার কথা আমি বলতে পারি। হঠাৎ করেই দেখা গেল যে শাকিবের সাথে অপূর বিশ্বাসের সিনেমা বেড়ে যাচ্ছে। তখন ইন্ডাস্ট্রিতে একটা কানাঘোষা শুরু হয়ে গেল যে শাবনূর এবং পপির মতো নায়িকা যেখানে শাকিবের সাথে কাজ করছেন, এবং সাহারার মতো প্রমিসিং অ্যাক্ট্রেসটাও তার সাথে কাজ করছেন এবং সাকসেসফুল হচ্ছে, তখন কেন হঠাৎ করে শাকিব অপবিশ্বাসের সাথে সিনেমা বাড়িয়ে দিচ্ছেন? এটা কিন্তু তখন একটা কথা ছিল যে দর্শক আমাদের চায়, দর্শক আমাদের পছন্দ করে, এই জন্য সিনেমা বাড়ছে। দেখা গেল যে শাকিব খান এবং অপবিশ্বাসকে নিয়ে আলোচনা এবং সমালোচনা শুরু হয়ে গেল। কারণটা হলো, যখন অপবিশ্বাসের সাথে সিনেমার সংখ্যা বাড়ছে, তখন কিন্তু শাবনূরের সাথে কমছে, পপির সাথে কমছে, অন্য নায়িকাদের সাথে কমছে। এই কারণে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন তাদের থেকেও কিন্তু এক ধরনের আলোচনা তৈরি হচ্ছিল। অপবিশ্বাসের সাথে ধারাবাহিকভাবে জুটি বেঁধে শাকিব খান অনেকগুলো সিনেমা করেন। সেই সিনেমাগুলোর মান নিয়ে অনেকে প্রশ্ন তোলেন যে আসলে এই সিনেমাগুলো কি দর্শকের কারণে হয়েছে নাকি জুটির কারণে হয়েছিল। এবং একটা পর্যায়ে ওয়ান ফাইন মর্নিং আমরা দেখলাম যে শাকিব খান এবং অপবিশ্বাসের সম্পর্কটা
সবার কাছে ডিসক্লোজ হলো। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে শাকিব খান এবং অপু বিশ্বাসের স্টোরিটা যদি আমরা বলি, এই সম্পর্কটা আসলে ডিসক্লোজ কে করলেন? কোনো সাংবাদিক করেছেন? কোনো নিউজ মিডিয়া করেছে? সোশ্যাল মিডিয়া করেছে? আসলে এই যাদের কথা বললাম তারা কেউ এই সংবাদটি প্রকাশ করেননি। এই সংবাদটি প্রকাশ করেছেন স্বয়ং অপু বিশ্বাস। তিনি ক্যামেরার সামনে এসেছেন এবং তিনি কিন্তু সবাইকে প্রকাশ করেছেন যে তারা দীর্ঘদিন সংসার করেছেন এবং তাদের একটা বেবি আছে। প্যারালালি আরেকটা স্টোরি কিন্তু আমি আপনাদের বলতে চাই, সেটি হচ্ছে শাকিব খান এবং বুবলি। অপু বিশ্বাসের সাথে তিনি সিনেমা করছেন, তাদের একটা সম্পর্কে এখন যেটা আমরা বুঝতে পারি তাদের সম্পর্কে একটা ভাটা চলছে, কাজে সিনেমার একটা ভাটা চলছে। শাকিব আবার নিজেকে একটু অপু বিশ্বাসের বাইরে এসে কিছু কিছু সিনেমা করছেন, তখন মাহির সাথে তিনি সিনেমা করেছেন এবং এরপর তিনি ইন্ডিয়ার সাথে কিছু জয়েন্ট ভেঞ্চার মুভিতে তিনি কাস্ট হলেন, যেখানের যে প্রথম সিনেমাটা হচ্ছে শিকারি এবং এরপর নবাব এবং আরও কিছু ছবি মুক্তি পায়। প্যারালালি ঠিক ওই সময়ে তিনি আরেকজন নবাগতের সাথে কাজ শুরু করেন। তিনি সংবাদ প্রেজেন্টার ছিলেন এবং তিনি হচ্ছেন বুবলি। বুবলির সাথে তার যে অন এবং অফ স্ক্রিন কেমিস্ট্রি সেটা কিন্তু দুটোই চোখে পড়ছিল। কারণটা হলো এই সিনেমার গান মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এবং শাকিব যে বুবলির সাথে স্ক্রিনটাকে বা অ্যাপিয়ারেন্সটাকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন সেটা কিন্তু চোখে পড়ছিল। কারণ তখন আবার বুবলির সাথে তার শিডিউল মিল ছিল, অন্যদের সাথে তেমন একটা মিল ছিল না। তার মানে হচ্ছে একটা জুটির যখন শুরু হয় তখন আসলে এভাবেই শুরু হয় এবং আমরা আলটিমেটলি দেখলাম যে এই জুটির ব্যাক টু ব্যাক অনেকগুলো আপনার ছবি হচ্ছে এবং সিনেমাগুলো সাকসেসফুল হচ্ছে, কোনোটা চলছে কোনোটা চলছে না, কিন্তু একটি জুটি দাঁড়িয়ে যাচ্ছে। এবং এই সেম অপু বিশ্বাসের মধ্যে যদি আমি আপনাদের প্রশ্ন করি যে বুবলির সাথে শাকিব খানের যে সম্পর্কটা সেটি আসলে মিডিয়ায় কে এনেছেন? কোনো সাংবাদিক এনেছেন বা কোনো সংবাদ মাধ্যম এনেছেন? কে এনেছেন? বা এই ক্ষেত্রে আমি বলি তার কোনো সহশিল্পী এনেছেন বা পরিচালক এনেছেন, প্রযোজক এনেছেন? কেউ না, স্বয়ং বুবলি কিন্তু তার সম্পর্কটা প্রকাশ করেছেন এবং তাদের বেবির কথা প্রকাশ করেছেন। আমার যেটা মনে হয় সেটা হলো যে এখানে কাউকে আসলে দোষারোপ করা বা কাউকে আসলে দায় মুক্তি দেয়া আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বলা যে আসলে একটা স্ক্যান্ডাল বা একটা গসিপ আসলে কিভাবে তৈরি হয়। একজন সাংবাদিক হচ্ছেন ডিস্ট্রিবিউটার। আমি বলেছি যে আবার একটু পরিষ্কার করে দিই, সেটা হচ্ছে যে এই যে টোটাল সিন্ডিকেটটা কাজ করে, কখনো কখনো দেখা যায় যে এই সাংবাদিকরাও কিন্তু এই সিন্ডিকেটের মেম্বার হতে পারেন, এটা অস্বাভাবিক কিছু না। তখন কিন্তু তিনি সজ্ঞানেই এই ধরনের একটা নেতিবাচক সংবাদ প্রকাশ করেন এবং তিনি জানেন যে এই সংবাদটা প্রকাশ হলে আরেকজন শিল্পী ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা একটা পরিচালক ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা প্রযোজক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিন্তু তিনি এটা করেন, তিনি এটা সজ্ঞানে করেন। আবার মাঝে মাঝে যেটা হয় সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে তিনি যদি একটা তার সংবাদটা যখন ক্রস চেক করতে চান কোনো সিন্ডিকেটের কোনো সদস্যের কাছে হয়তো তিনি ভুলে জানতে চাইলেন, তখন কিন্তু তিনি এক ধরনের প্রতারণার শিকার হন এবং তিনি জানতে পারেন, কারণ তাকে বলা হয় যে আসলে তিনি যে গসিপটা শুনেছেন বা স্ক্যান্ডালটা শুনেছেন এটা সত্যি। এতদিন পর্যন্ত এই যে টার্মটি পপুলার হয়েছে সেটি হচ্ছে হলুদ সাংবাদিক, এটা পপুলার হয়েছে বা এটা পরিচিত হয়েছে। আমার মনে হয় যে এই আলোচনাটাকে আমাদের একটা জায়গা আনা উচিত যে যে আসলে কুৎসাটা রচনা করেন তিনি যেই হোক তাকে কিন্তু এই দায়টা নেওয়া উচিত। আমার শুরুতে একটি ফিচারের কথা বলেছিলাম, আরেকটি ফিচারের কথা বলে আজকে শেষ করব। সেটা হচ্ছে তখন আমি এটাই লিখেছিলাম যে তিনি হলুদ সাংবাদিক হইলে আপনি হলুদ শিল্পী নহেন কেন? এটা আজও আমার প্রশ্ন যে আপনি যখন একটি কুৎসা বা আপনি যখন একটা গসিপ রচনা করেন, আপনি শিল্পী, আপনি আসলে হলুদ শিল্পী। আপনি যদি একজন পরিচালক হন আপনি হলুদ পরিচালক, আপনি যদি একজন প্রযোজক হন আপনি একজন হলুদ প্রযোজক। এবং যিনি এই ধরনের সংবাদ, ভুল সংবাদ, বিকৃত সংবাদ প্রচার করেন তিনি কিন্তু তাকে কিন্তু হলুদ সাংবাদিক বলা যায়। এই টার্মটাকে আমার মনে হয় যে সবার ক্ষেত্রে ব্যবহার করা উচিত। ট্রেডের শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে সম্পর্কগুলো সত্যি হয়ে গেছে। তো সেই কথাটা দিয়ে শেষ করি, যাহা রটে তাহা কিছুটা বটে। ধন্যবাদ।